বা আমি আমার কাজটা রাইট ওয়েতে করতে পারব। আমি যদি আমার অবজেক্টিভ না বুঝি, আমার কি রিসোর্স আছে সেটা যদি আমি অ্যাসেস না করতে পারি, তাহলে কিন্তু আমি কোন মতেই আমি কিন্তু এই কাজগুলো আর করতে পারি না। এই কাজগুলো আমরা করতে পারব না। এইজন্য আমরা বলতেছি যে আমার এখানে এই বেসিক লেভেল যেটা আছে, আমার রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আইসো অডিটের আরেকটা প্রাইমারি পারপাস বলছে, আমি মার্ক করছি এই কারণে প্রাইমারি। কারণ হলো যে প্রাইমারি পারপাস বলতে একটা জিনিস হচ্ছে কারণ এইরকম কিওয়ার্ড আপনার এক্সামে অনেক সময় আসে। which of the following is the primary purpose অথবা এই ধরনের থাকে না? যার কারণেই আমরা এই প্রাইমারিটা করছি যে one of the primary purpose of an ICE audit is to identify control objective. কি কন্ট্রোল অবজেক্টিভ আছে সেগুলো আইডেন্টিফাই করা and related control that address the objective. কি কন্ট্রোল অবজেক্টিভ কি এবং কি কন্ট্রোল আছে যেটা ওই অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য সেইটা মূলত ফাইন্ড আউট করা, আইডেন্টিফাই করা এইটাই হচ্ছে মেইন পারপাস। অডিটর যারা থাকে তাদের জেনারেল বলেন, অ্যাপ্লিকেশন কন্ট্রোল বলেন, সব ধরনের কন্ট্রোল গুলো সম্পর্কে তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় এবং তাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয়। যে ধরনের টুলস, টেস্টিং, হ্যাঁ? এগুলো সবকিছু একজন অডিটরের জানার প্রয়োজন। তাহলে আমরা অডিটের মেইন ফেজ কয়টা দেখছিলাম? মেইন ফেজ ৩ টা। ৩ টা। এখন এই যে মেইন ফেজ গুলোর যে সাব ফেজ এর কথা আমরা বলছিলাম, সে সম্পর্কেও এখন আমরা একটু উম ডি মানে ডিসকাস করব যে প্ল্যানিং ফেজ, ফিল্ড ওয়ার্ক অ্যান্ড ডকুমেন্টেশন, রিপোর্টিং। তো প্ল্যানিং ফেজ এই ফেজটাকে আবার অনেকগুলো সাব ফেজে ভাগ করা যায়। কি? যেমন বলছে প্ল্যানিং ফেজের ১ম যেটা এখানে আছে যে ডিফাইন অডিট সাবজেক্ট, ডিটারমাইন অডিট সাবজেক্ট। অডিটের সাবজেক্ট কি? যেমন আমরা অনেকে বলি না বাংলা, ইংরেজি, গণিত এরকম এগুলো কি একেকটা সাবজেক্ট। যখন আপনি বাংলা বইয়ের একবার ১ম পেজটা খোলেন তখন দেখবেন ওখানে লেখা থাকে যে আসলে এই বইটা কেন পড়বেন? এটার উদ্দেশ্য কি? পারপাস কি এটার? আমি প্ল্যানিং ফেজে আসলে আমি আমার সাবজেক্টটা সেট করেছি অ্যাজ ফর এক্সাম্পল আমি মুরসালিন স্যার আপনি মনে হয় আনমিউট হয়ে যাচ্ছেন। আচ্ছা থাকতো। সো এটা হলো ১ম এ আপনি সাবজেক্টটা সেট করলেন যে এটা বাংলা বই। আপনি করলেন যে আপনার অডিটের মেইন সাবজেক্ট যেটা সেটা কি? সিবিএস, কোর ব্যাংকিং সলিউশন অডিট। কোর ব্যাংকিং সলিউশনের কেন অডিট করবেন? অবজেক্টিভ কি? অবজেক্টিভ হলো কোনো অ্যানোমালিস কোনো কিছু ঘটছে কিনা, কোনো প্রবলেম এখানে হয়েছে কিনা সেটা ফাইন্ড আউট করা। কোর ব্যাংকিং এর কতটুকু জায়গা করবেন? সব। কোন মডিউল করবেন? বললেন জেনারেল ব্যাংকিং, লোন অ্যান্ড অ্যাডভান্স, ট্রেজারি, ট্রেড ফাইন্যান্স। এটা হচ্ছে সেট দ্য অডিটের স্কোপ। পারফর্ম প্রি অডিট প্ল্যানিং। আপনি যে এই ৪ টা মডিউল আপনি অডিট করবেন, তাহলে এই ৪ টা মডিউল সম্পর্কে আপনাকে আগে একটু ধারণা নিতে হবে। আপনাকে আগে ধারণা নিতে হবে। কেন? কারণ হলো এই এরিয়াতে কারা এক্সপার্ট আছে, কি টুলস প্রয়োজন, এনভায়রনমেন্টটা বুঝতে হবে। কার রেসপনসিবিলিটিস কতটুকু, কে কোন কাজের জন্য অ্যাকাউন্টেবল। এই ডেটাগুলো যখন আপনি পাবেন তখনই তো আসলে আপনি প্ল্যানিংটা করতে পারবেন, রাইট প্ল্যানিংটা করতে পারবেন। এবং সর্বশেষ স্টেজ যেটা সেটা হলো ডিটারমাইন প্রসিজার। কোন প্রসিজার আপনি মেইনটেইন করবেন? স্টেপ বাই স্টেপ কাজ করার প্রসিজার যেটা। এখন কোশ্চেন হলো আমরা যে প্ল্যানিং ফেজটা পড়লাম, এই প্ল্যানিং ফেজ থেকে কি কোশ্চেন আসছে? কোন একজন স্যার একটু বলেন তো? আমরা যে প্ল্যানিং ফেজটা পড়লাম এখান থেকে কি কোশ্চেন আসছে? হুম? মোখলেছুর রহমান স্যার একটু বলেন তো?
লিয়াকত স্যার, এখান থেকে যদি আমরা বলি যে একটা কোশ্চেন তৈরি করেন, তাহলে কি কোশ্চেন আসতে পারে? আখতারুজ্জামান স্যার। স্যার যে কোনো একটা স্টেপ ডিফাইন করা থাকতে পারে যে প্ল্যানিং ফেজের মধ্যে এই স্টেপটা আছে কিনা, বাকিগুলো অন্য কোনো একটা স্টেপ দিয়ে, এরকম কিছু একটা আসতে ফার্স্ট স্টেপের যে কোনো একটা দিয়ে, বা প্রথমটা দিতে আপনার এটা বলতে পারে যে ফার্স্ট স্টেপটা কি, প্ল্যানিং হ্যাঁ, এভাবে হতে পারে স্যার। গ্রেট। তার মানে স্টেজ গুলো আমাদের মনে রাখার প্রয়োজন আছে। এটাকে বলতে পারে যে ইউ আর দ্য অডিটর, রাইট নাও ইউ আর ওয়ার্কিং ইন দ্য প্ল্যানিং ফেজ। You have already defined the audit objective, so what will be the next step? হইতে পারে না? আপনাকে এই স্টেজের কথাই বলল যে আপনি অডিটের অবজেক্টিভ যেটা সেটা ডিফাইন করে ফেলছেন। সো আপনি নেক্সট স্টেপে কোন কাজটা করবেন। সো ইউ হ্যাভ টু সেট দ্য অডিট স্কোপ। এটা আপনাকে দেখতে। ফিল্ড ওয়ার্ক এর সারফেস কি কি? ফিল্ড ওয়ার্কের দ্যাটস মিন আপনি এখন সরজমিনে কাজ করতেছেন। এইখানে ফার্স্ট স্টেপ হলো ফিল্ড ওয়ার্কের আপনি ডেটা কালেক্ট করবেন। কি ডেটা? প্রিভিয়াস ইয়ারের অডিট রিপোর্ট, তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডেটা, অল টাইপস অফ ডেটা আপনি এখানে কালেক্ট করবেন, গ্যাদার। এই ডেটা এভিডেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনো ভাবে যদি আসলে কোনো অডিটের কোনো ডিসএগ্রিমেন্ট হয় তাহলে আপনি এটা তাদেরকে শো করাবেন। এই জন্য বলছে অ্যাকোয়ার ডেটা। এই ডেটাগুলো আপনি কালেক্ট করার পরে তারপর হচ্ছে টেস্ট কন্ট্রোল। আপনি যে কন্ট্রোল গুলো পেয়েছেন এই কন্ট্রোল গুলোর টেস্টিং করবেন। এক্সিস্টিং যে কন্ট্রোল গুলো আছে প্রোটেক্ট করার জন্য, সিকিউরিটি ইনশিওর করার জন্য আপনি কন্ট্রোল গুলো টেস্ট করবেন। কন্ট্রোল গুলো টেস্ট করার পরের কাজ হলো আপনি দেখবেন যে আসলে এই টেস্টিং করার পরে আসলে এখান থেকে অ্যানোমালিজ কোনো কিছু আপনি পাচ্ছেন কিনা। ইস্যু ডিসকভারি অ্যান্ড ভ্যালিডেশন। টেস্ট করলেই তো আসলে আপনি কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেন, ডিসকভারি করতে পারেন, এবং যা আপনি পাচ্ছেন সেগুলোই যে আসলে রাইট, সেটা কি, সেটা রাইট না রং, সেটা আপনাকে আবার ভ্যালিডেট করতে হবে। এবং প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে ডকুমেন্ট করতে হবে। এইটা হচ্ছে আমরা ফিল্ড ওয়ার্কের জন্য দেখলাম। এখন একটু ফরহাদ স্যার একটু বলেন যে এইটার কোশ্চেন কেমন হইতে পারে। শামস স্যার বলেন যে আসলে এখান থেকে যদি কোশ্চেন আসে, কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন আসতে পারে এক্সাম, এই সেকেন্ড পার্ট থেকে, ফিল্ড ওয়ার্ক এন্ড ডকুমেন্টেশন ফেজ। আসছেন? What is the discovery and the validations? And next step what? হ্যাঁ, সেটা আসতে পারে, অথবা আপনি বলতে পারেন যে আপনি যে টেস্টিংটা করবেন ডিটেলস লেভেলে টেস্টিংটা করবেন। অথবা এরকম হইতে পারে যে এখানে 4টা আছে, তো কোন একটা এখান থেকে বাদ দিয়ে হয়তো এই অপশনটা এখানে ইয়ে করে দিল। সো আপনাকে হয়তো বলতে বললো which of the following is not the primary, or which of the following is not the sub phase of field work and documentation. ফিল্ড ওয়ার্ক এবং ডকুমেন্টেশনের মেন ফেজ বা সাব ফেজ নয় কোনটা, যেটা এখান থেকে এলিমিনেট করবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ফিল্ড ওয়ার্ক দেখলাম, এরপরে হচ্ছে রিপোর্টিং। সো রিপোর্টিং হলো দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। এই যে ডকুমেন্ট গুলো আমরা পেলাম, এই ডকুমেন্টের উপর ভিত্তি করে আমরা এই যে গ্যাদার রিপোর্ট রিকোয়ারমেন্টস, দ্যাটস মিন আমার যে সাবজেক্ট, আমার যে অবজেক্ট, আমার যে টার্গেট, ওই টার্গেট অনুযায়ী আসলে এখানে তো আসলে অনেক ডেটা আমি পাচ্ছি, তাই না? কিছু ডেটা আছে আমার প্রয়োজন না, বাট আমার প্রয়োজন অনুযায়ী যে ডেটাগুলো প্রয়োজন হবে সেই ডেটাগুলো আমি এখানে নিয়ে আসবো। গ্যাদার রিপোর্ট রিকোয়ারমেন্ট।
এই রিকোয়ারমেন্টটা পাওয়ার পরে আমার নেক্সট স্টেজের কাজ হলো যে আমি একটা ড্রাফট রিপোর্ট তৈরি করব। যে ডেটা পেয়েছি ওই ডেটার উপর। ড্রাফট রিপোর্ট পাইলেই কি আমরা কি করব? ড্রাফট রিপোর্টটা অডিটের সময় যারা আমাদেরকে হেল্প করছে তাদেরকে আমরা বলি অডিটি। আপনি অডিট করতে গেছেন। আর যে আপনাকে অডিটের কাজে হেল্প করতেছে কোম্পানির লোক, অর্গানাইজেশনের পিপল, তাদেরকে আমরা বলতেছি অডিট। এই ড্রাফট রিপোর্টটা মূলত আমরা অডিটে যারা আছে তাদেরকে প্রোভাইড করি যে ভাই আমরা তো আপনাদের দেয়া ডেটাগুলোর উপরে ইনফরমেশন গুলো পেয়েছি। আপনি কি একটু দেখবেন যে আসলে এইগুলো কারেক্ট কিনা বা আপনি এটার সাথে কি একমত হন? যদি তারা একমত হয় তাহলে আমরা একদম ফাইনাল রিপোর্টটা আমরা ইস্যু করি। আর যদি একমত না হয়, সে বলল যে না ভাই আমি তো আসলে এটার সাথে একমত না। তখন আপনি বলবেন ভাই তাহলে আপনি একটু আমাকে ইনফরমেশনটা দেখান। আপনি আমাকে একটু রাইট ইনফরমেশনটা দেন। যদি রাইট ইনফরমেশন দেয় তাহলে কি আপনি অডিট রিপোর্ট থেকে এটা বাদ দিবেন? না। আপনি বলবেন যে আসলে আপনার সেকেন্ড স্টেজে যখন রেকটিফিকেশন এর টাইমে এগুলো তারা মানে এগুলো ঠিকঠাক করছে। বাট আপনি রিপোর্টে যেটা লিখছেন সেটা অ্যাজ ইট ইজ থাকবে। অনেক সময় তারা বলে যে না এটা তারা ডকুমেন্টও দিতে পারতেছে না, আবার তারা এটা মানতেছেও না। তাহলে আপনি কি করবেন? আপনি তো ফাইনাল রিপোর্ট আপনার লিখতে হবে। তাহলে আপনি কি করবেন? তখন কাজ হলো ম্যানেজমেন্ট লেভেল থেকে এটা হ্যান্ডেল করা। দ্যাটস মিন অডিটরের ম্যানেজমেন্টের সাথে কথা বলবে, স্যার এই ইস্যু হইছে। অডিটরের ম্যানেজমেন্ট অডিটের ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটাকে সলভ। বাট কখনো এটা হবে না যে আপনি আবার এই জিনিসটা পুনরায় অডিট। যদি আপনি পুনরায় অডিট করেন তাহলে এটা একটা ইস্যু আসে যে আপনি অডিটের সময় আপনার কোনো মানে এখানে দুর্বলতা ছিল। আপনি এটা নেগলেক্ট করছেন। আপনি এটাকে কোনো কেয়ার করেন নাই। তো আপনি যখন ফাইনাল রিপোর্টটা ইস্যু করে দিলেন এবং ফাইনাল রিপোর্ট সাবমিট করার অর্থ হচ্ছে ফরমালি আপনি আপনার এই অডিট প্রজেক্টের কাজটা শেষ করতেছেন। এই রিপোর্ট যেটা আমরা পাবলিশ করি এই রিপোর্টের মধ্যে কিছু ফলো আপ থাকে, কিছু রিকমেন্ডেশন থাকে। এই ফলো আপটা এরকম যে অডিটের সময় তাদের কাছে আমরা একটা পলিসি চেয়েছি মনে করেন যে ভাই আপনার এই পলিসিটা আমাকে একটু দেন। পলিসিটা বলল যে আসলে বস এই পলিসিটা আমরা তৈরি করছি বাট এটা এখনো ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল হয় নাই। ম্যানেজমেন্টের দপ্তরে এটা আছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কতদিন লাগতে পারে এটা আসার জন্য? সে বলছে এটা ১ মাস। ওকে ফাইন। তাহলে এইটা আপনি সেখানে লিখে রাখতেছেন যে ১ মাস পরে সিকিউরিটির এই পলিসিটা আপনি পাবেন। আসলে ১ মাস পরে এটা আছে কিনা, এটা এক্সিস্টেন্ট আছে কিনা বা পেয়েছে কিনা এইটা আসলে ফলো আপ করা। তারা যে টাইমলাইন দেয়, তারা যে কমিটমেন্টটা দেয় এইটা মূলত এই রিপোর্টিং ফেজে সাব ফেজে এটা কাজ করে। এই যে আমরা অডিট প্রসেস যেটা এই প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক এবং রিপোর্টিং এই ৩ টা আপনাদের কাছে কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ওকে। বাকিরা বুঝতে পারছেন? শামস ভাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝে গেছে স্যার। ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলোই এখন একটু তারা মানে স্টেপ গুলো আমরা যেমন বলছিলাম না যে সাবজেক্ট, আমরা বইয়ের কথা বলছিলাম, বাংলা বই, ইংরেজি বই, এটা আইডেন্টিফাই দ্য এরিয়া টু বি অডিটেড। আমরা বলছিলাম যে সিবিএস অডিটের অবজেক্টিভ কি? মানে আমি কেন এই অডিটটা করব? হয়তো আমি বলছি যে এটা কোনো ফ্রড আছে কিনা, যেন এখানে বলছে প্রোগ্রামের সোর্স কোড গুলো চেঞ্জ হচ্ছে কিনা বা কন্ট্রোল হচ্ছে কিনা। অডিটের স্কোপটা আমি সেট করতেছি যে আমি আসলে কতটুকু এরিয়া আমি অডিট করব। তারপরে প্রি অডিট প্ল্যানিং বলতে আসলে আমি কোন জায়গায় আমার কোন রিসোর্স গুলো এপ্লাই করব, এখানে টেকনিক্যাল স্কিল কার কি আছে, সব মিলাই আমরা এখানে করি। সো এই আমরা যে ডিসকাশন গুলো করলাম ওইগুলো মূলত এখানে দিয়েছে। ফিল্ড ওয়ার্ক ডকুমেন্টেশনের জন্য কি করে যে অ্যাকোয়ার ডেটা
তারপরে টেস্ট কন্ট্রোলগুলো ঠিক আছে কিনা, ডিসকভার এন্ড ভ্যালিডেট ইস্যুস। আমি যে কন্ট্রোল টেস্ট করার যে রিপোর্ট আউটপুটটা পাচ্ছি, ওই আউটপুটটাকে আমরা বলতেছি যে এই আউটপুট থেকে আসলে আমরা ডিসকভার এবং ভ্যালিডেট করতেছি। একটা জিনিস আমি এখানে পেলাম যে না এইটার কোনো অমিল আছে, তাহলে আমি এটা ডিসকভার করলাম অমিল আছে। এখন আমাকে আবার টেস্ট করে দেখতে হবে আদৌ কি এটা অমিল আছে না এটা আসলে সিস্টেমের কোনো প্রবলেম। তারপরে প্রতিটা স্টেজে যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজের আমরা রেজাল্ট গুলো ডকুমেন্ট করি, রেজাল্ট গুলো আমরা প্রিজার্ভ। এই প্রিজার্ভ করা রিপোর্ট গুলোই মূলত এখানে যে গ্যাদার রিপোর্ট, রিকোয়ারমেন্ট, ড্রাফট রিপোর্ট, ইস্যু রিপোর্ট, ফলো আপ আমরা যেগুলো ডিসকাস করলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখবো যে অডিটের প্রোগ্রাম, অডিট প্রোগ্রাম। এই প্রসিজার বলতেও কিন্তু আমরা বলি স্টেপ বাই স্টেপ ওয়ার্ক যেটা, বাট এখানে বলছে an audit program is a step by step set of audit procedure. অডিট প্রসিজারের যে স্টেপ বাই স্টেপ থাকে, অ্যাকশন থাকে, অ্যাক্টিভিটিস থাকে, এগুলোকে হচ্ছে অডিট। এর পাশাপাশি আরো কিছু থাকে, যেমন কিছু ইনস্ট্রাকশন থাকে যেগুলো একটা অডিট কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়, সেটাকেও আমরা এই দুইটার মিলাই। আমার যে প্রসিজার থাকতে স্টেপ বাই স্টেপ ওয়ার্ক প্লাস ইনস্ট্রাকশন, এই দুইটার সমন্বয়ে আমার অডিট প্রোগ্রামটা তৈরি হয়। এটার মেন পারপাস কি? এখানে হচ্ছে ফর্মাল ডকুমেন্ট করা, পরে ক্রিয়েশন অফ প্রসিজার দ্যাট আর repeatable and easily to be used internal and external audit assurance ডকুমেন্ট করা। এবং আমরা এর মধ্যে যে টেস্টিং করতেছি এই টেস্টিং এর কথাটাও বলছি। টেস্টিং কি? যেমন এখানে দুই ধরনের টেস্টিং এর কথা হচ্ছে, একটা হচ্ছে কমপ্লায়েন্স টেস্টিং আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্টিং। তো কমপ্লায়েন্স টেস্টিং হলো কমপ্লাই করে কিনা, ইয়েস অর নো, এক্সিস্টিং আছে কি নেই, এটা হচ্ছে কমপ্লায়েন্স টেস্টিং। আর সাবস্টেন্টিভ টেস্টিং হলো টেস্ট অফ ডিটেলস, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে মনিটরি ভ্যালু নিয়ে কাজ করে। ইন ডিটেলস লেভেলে যেটা থাকে সেটা আমরা বলতেছি সাবস্টেন্টিভ টেস্টিং। মেরিলি meeting generally accepted audit standard that relate to the planning phase in the audit process. এইখানে আমরা আসলে যা ডিসকাস করতেছি না কেন সবকিছু আসলে অডিটের এই যে প্রসেস যেগুলো আছে এগুলো ঘুরাই ফিরাই এই ধরনের কথাগুলোই এইখানে বলছে। যেমন এখানে বলছে জেনারেল অডিট প্রসেসের আসলে কি কি বেসিক স্টেপ থাকে পারফরমেন্সের উপর ভিত্তি করে। দেন obtain a recording and understanding of the audit area, creating a risk assessment, perform detailed audit planning, conducting a preliminary review of the audit area. So এই অ্যাক্টিভিটিস গুলো আসলে প্রসিজার মানে কি স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো করি। এটার ক্ষেত্রে এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ। এই কাজ করার জন্য আমার স্কিল পিপল প্রয়োজন, কারণ আমরা বলছিলাম প্রোগ্রামের মধ্যে আমার সেখানে ছিল আমার স্কোপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করে এবং স্কিল পিপল। তো এখানে আমার ভালোভাবে যেন বুঝতে পারে, ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে, একটি রিস্ক অ্যাসেস করতে পারে, এই প্র্যাকটিস যাদের আছে। আমরা অডিটের জন্য বিভিন্ন টুলস ইউজ হয়, এই টুলস গুলো তারা ইউজ করতে পারে, এই বিষয়গুলো যারা পারে, যেন পারে সেই কাজগুলো আসলে আমরা সেই ধরনের স্কিল পিপল আমরা এখানে নিয়োগ করে থাকি। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা অডিটের একটা প্রোগ্রাম দেখলাম, অডিটের ফেজ দেখলাম। এখন অডিটের ওয়ার্ক পেপার বলছে, ওয়ার্ক পেপার। ওয়ার্ক পেপার হলো কিছুটা হচ্ছে রাফ খাতার মতো। আমার যে অ্যাক্টিভিটিস থাকে এবং ফাইনাল রিপোর্টের মাঝামাঝি যে ডকুমেন্টটা থাকে সেটাকে বলছে অডিটের ওয়ার্ক পেপার। ইটস লাইক দ্য ব্রিজ, এটা একটা ব্রিজের মতো একটা ইন্টারফেস তৈরি করে। ফাইনাল রিপোর্ট এবং আমার অডিটের অবজেক্টিভ এই দুইটার সংযোগ, এই দুইটার ইন্টারফেস হিসেবে আসলে অডিটের ওয়ার্ক পেপারটা কাজ করে। এই ওয়ার্ক পেপার কিন্তু আসলে আমাদেরকে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখতে হয়। ওয়ার্ক পেপারটা প্রিজার্ভ করে রাখতে কেন? কারণ আমার ডকুমেন্টের প্রয়োজন হইতে পারে। বিশেষ করে যখন আমরা ফরেনসিক অডিটটা করি তখন কিন্তু এই ডকুমেন্টগুলো খুব সেনসিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো খুব সুন্দরভাবে আসলে আমাদেরকে প্রিজার্ভ করতে
এই যে ফরেন্সিকের কথা বললাম অথবা আমরা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর কথা বললাম, এইখানে কি করে? এখানে অডিট করতে গেলে আপনাকে আসলে ফ্রড গুলো জানতে হবে, কি কি ইরেগুলারিটিস, ইলিগাল অ্যাক্ট কি কি থাকে, সেইগুলো আমাকে জানতে হবে। এটা আমার রেসপন্সিবিলিটি। আপনি ডকুমেন্টের কালেক্ট করতেছেন, আপনি ডেটা অ্যানালাইসিস করতেছেন, আবার আপনাকে ইন্টারন্যাশনাল ল রেগুলেশন, ন্যাশনাল ল রেগুলেশন, কি কি ফ্রড হইতে পারে, ইচ এন্ড এভরিথিং আপনাকে এজ এ অডিটর হিসেবে আপনার নলেজ। যখন আমরা ফ্রডকে প্রিভেনশন করার জন্য এই ধরনের অডিট করে, as auditor should be aware of potential legal requirement. এই ফ্রডের জন্য আসলে আপনার কি কি লিগ্যাল রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই সম্পর্কিত ধারণাও আপনাকে থাকবে। আপনার যদি ওই ধারণাগুলো না থাকে তাহলে তো আপনি বেস্ট আউটপুটটা আপনার থেকে আসবে না। বেস্ট আউটপুট আসবে আসবে। আমরা অ্যাজাইল অডিটিং এর আগ দিয়ে আমরা একটু একটা দুটো কোশ্চেন একটু দেখি। আমরা কোশ্চেন নাম্বার 19। 19 নাম্বার কোশ্চেনটা একটু সবাই আনসার দেওয়ার ট্রাই করুন। সবাই চ্যাট বক্সে আনসারটা একটু দেখুন। মাত্র 4 জন স্যার আনসার দিয়েছেন। সবাই একটু চেষ্টা করেন, সবাই আনসার দেন। ওকে, সো গ্রেট, সবাই আনসার দিচ্ছেন।
এ, কয়েকজন আনসার দিচ্ছেন সি। তো এ এবং সি এর মধ্যে দেখেন, প্রথমে আসলে আপনাকে কোশ্চেনটা পড়তে, হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন ক্যান ইম্পেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ অ্যান আইএস অডিটর? নিচের কোন সিচুয়েশনটা একটা ইম্পেয়ার করতে পারে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে কাজ না করার জন্য একজন অডিটরের, কোনটা হইতে পারে? হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন আইএস অডিটর কি হয়েছে, implemented a specific functionality during the development of an application. Implemented a specific functionality during the development of an application. Auditor যখন আসলে অডিট করতেছে তখন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলি আর কি আমরা, এখানে আপনি একটা সফটওয়্যার তৈরি করছিলেন। তো এই সফটওয়্যার যখন তৈরি হয়েছে তখন আপনার একটা পার্ট ছিল এখানে, আবার ওই সেম সফটওয়্যারটা আপনি অডিট করতেছেন। এটা একটা গ্রেট ইস্যু হইতে। দুইটা অপশন আপনারা সিলেক্ট করছেন এ এবং সি। তো অপশন বি আর ডি বাদ দিয়ে দেই আমরা। এখন অপশন সি যেটা বলছে যে participated as a member of an application project team and did not have operational responsibilities. আপনি প্রজেক্ট অ্যাপ্লিকেশন টিমের কোন একজন মেম্বার হিসেবে আপনি জয়েন করছিলেন, বাট আসলে আপনি অপারেশনাল কোনো রেসপন্সিবিলিটিস আপনার ছিল না। কোন একজন মেম্বার অথবা কোন একটা ইস্যু নিয়ে হয়তো আপনাকে সেখানে মেম্বার হিসেবে রাখছিল, আপনি কোন অপারেশনাল রেসপন্সিবিলিটিস আপনার ছিল না। এখন কোনটা ইম্পর্টেন্ট হবে যারা, এখন একটু বলেন তো আসলে এজ এ অডিটর হিসেবে আপনার কোনটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি এক জায়গার মেম্বার হিসেবে ছিলেন আর আপনি সফটওয়্যারটাই তৈরি করছেন, নিজের তৈরি এক্স্যাক্টলি তৈরি করা। আমার যেটা মনে হয় যে অপশন এ যেটা সেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমরা একটু দেখি কি এখানে is the correct answer. কেন? Independence may be impaired if an IS auditor is or actively involved in the development, acquisition and implementation. C নয় কেন? Because the IS auditor should not audit work that they have done, but just participating as a member of the application systems project does not impair the auditor's independence. That's it. Is the correct. ক্লিয়ার সবার কাছে? আর একটু ক্লিয়ার এই জিনিসটা আসলে পুরোপুরি ক্লিয়ার, প্রশ্নটাও ক্লিয়ার স্বার্থের সঙ্গে উত্তরগুলো না, এইখানে মেইনলি হয়েছে যে আপনি একটা সফটওয়্যার তৈরি করছিলেন, হ্যাঁ? তো আপনি আপনার নিজের তৈরি করা সফটওয়্যার আপনি নিজে আবার অডিট করতেছেন। এইটাই হচ্ছে আসলে একটা ইন্ডিপেন্ডেন্টলি এটা পেয়ার যেটা মানে যেটা সামঞ্জস্য হয় না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ডিভিশন একটা মনে করেন প্রোডাক্ট কিনছে, কেনার পর আবার আপনার ডিভিশনে একটা অডিট করে রিপোর্ট দিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, এটাকে হয় এটা এরকমই একটা। এজাইল অডিটিং কি? এজাইল অডিটিং বলতেছে যে এজাইল অডিটিং এর ওভারভিউ হলো, এজাইল আমরা যেমন এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখছি, ঠিক এজাইল অডিটিংটাও নতুন অ্যাড হয়েছে আমাদের এই সিজার রিভিউ ম্যানুয়ালে। ট্রেডিশনাল অডিটে আমরা যেগুলো করি এর বাইরে হচ্ছে এজাইল। দ্যাটস মিন এজাইলে কি হয়, এখানে আবার কিছু পিপল থাকে, আমার কিছু টার্গেট থাকে, যে টার্গেটের উপর ভিত্তি করে আসলে আমরা
এইটা রিজিড থেকে আমরা আমাদের এই কাজগুলো করি। এজাইল অডিট করলে আসলে আমার কি সুবিধা হয়, হ্যাঁ? এই মডেলে বলছে স্পেসিফিকেশন ডকুমেন্ট আর কি টু দা ভেরি মিনিমাম রিকোয়ার্ড, যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে আমরা এজাইলের মধ্যে রাখতেছি। নরমালি যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি, এর ডকুমেন্টেশন বলেন, সবকিছু বলেন, ওয়াটারফল মডেল যেটা আমরা বলি ট্র্যাডিশনাল ওয়াটারফল মডেল, যেটা আসলে খুব ডকুমেন্টেশন প্রত্যেকটা স্টেজে কাজ করা হয়। বাট আমার এজাইলে আমার টার্গেটটা ছোট থাকে এবং এই টার্গেটটা কত আর্লি আসলে আমরা এটা অ্যাচিভ করতে পারি, এটা হচ্ছে এজাইলের মেইন ফাংশন থাকে। তো আসলে কেন আমরা এই এজাইল অডিটিংটা করি? অডিটে এজাইল নিয়ে আসলাম কারণ আমার প্ল্যানিং এর টাইমটা কম লাগে। না, একটা সফটওয়্যার আমি অডিট করব। আমি অডিটর, আমি আপনার কাছে যেয়ে বলতেছি, "ভাই আপনার কি কাজ করতে হবে বলেন।" আমাকে বলে দিলেন, আমি আমার কাজ শুরু করি, অডিটের কাজ শুরু করি। বাট নরমালি আসলে অডিটে কি হয়? হয়তো বিজনেস টিম বা মার্কেটিং টিম তারা যাচ্ছে, তারা যেয়ে সেখান থেকে ডেটা কালেক্ট করতেছে। আপনার সাথে মিটিং করতেছে, তারপরে তারা রিকোয়ারমেন্ট এনালাইসিস করছে, করে আবার আমি অডিটর আমাকে বলতেছে। আমি আবার ওই কাজগুলো করতেছি। এই যে কাজের যে সিকোয়েন্স মানে মাঝখানে যে আসলে ৩য় কোনো ব্যক্তি ঢুকে যাওয়া, এটা এজাইলে হয়। যার কারণে আপনার এন্ড টু এন্ড প্ল্যানিং এর এই টাইমটা কমে যায়। যেহেতু সরাসরি অডিটর, প্রোডিউসার বা সিস্টেমের ওনার যিনি তার সাথে কথা বলতেছে। স্ট্রিমলাইন অডিট এনগেজমেন্ট মানে খুব অ্যাক্টিভলি তারা অডিটের এই কাজে তারা এনগেজ হয়। অডিটের স্কোপ যেটা সেটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে দ্যাটস মিন আপনারা দেখবেন যে অনেক সময় আমরা বলি 80-20 রুল, হ্যাঁ? বিভিন্ন ক্ষেত্রেই এরকম করে 80-20 রুল। আসলে আমার টাইম যদি কম থাকে, মনে করেন যে আমরা পরীক্ষার হলে কি করি? আপনার সময় খুবই কম, ৫ টা কোশ্চেন বাকি আছে। আপনি সেইখানে দেখবেন যে আসলে কোন কোশ্চেনটা দ্রুত খুব কম লিখে বেশি মার্ক পাওয়া যায়। তাই করি না আমরা? একটা কোশ্চেন আছে ম্যাথমেটিক্যাল। সো ওইটা মানে খুব অল্প পোরশন আপনাকে হয়তো লিখতে হচ্ছে, বাট আপনি এখানে থোকা মার্কটা পাচ্ছেন, বড় ধরনের মার্ক পাচ্ছেন। তো এই অডিটের স্কোপ এর যেটা এটা ফ্লেক্সিবিলিটিটা তারা প্রোভাইড করে যে আসলে মানে আমার কত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আসলে আমি আমার কাজটা করতে পারি সেটা দেখে। এবং রিয়েল টাইম অ্যাসিউরেন্স, রিয়েল টাইম অ্যাসুরেন্স এ আরেকটা বিষয় হলো যে এখানে আপনি অডিট করতেছেন। আপনি যদি কোন ফাইন্ডিংস পান তাহলে আপনি সাথে তাদেরকে দিচ্ছেন। ভাই এই ফাইন্ডিংস পেয়েছি, আপনি একটু ইয়ে করেন। তো কিছুটা আমরা কন্টিনিউয়াস অডিটের মতো। ফ্রিকোয়েন্ট অডিট প্ল্যান আপডেট। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার ডিমান্ড অনুযায়ী আমরা অডিটের এই ইয়ে যেটা রিকোয়ারমেন্ট যেটা, এগুলো আমরা আপডেট করতে পারি। এই এজাইল অডিটিং যদি আমরা অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড এস্টাবলিশড করার জন্য কিভাবে কাজ করে সেটার একটা রিপোর্ট এখানে প্রোভাইড, একটা কম্পারিজন বা কমপ্লিমেন্টারি কিছু বিষয় এখানে বলছে। যেমন আইটিএফ ছিল ইনফরমেশন টেকনোলজি অডিট ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের সাথে আসলে এজাইল কোন জায়গায় কাজ করছে সেটা। সো এখানে একটা নোটও দেওয়া আছে যে আসলে আম আপনার এই স্ট্যান্ডার্ড অথবা এই পয়েন্ট গুলো আসলে আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট আপনাকে জানার জন্য একটা সিকোয়েন্সটা মেইনটেইন করছে। যে আসলে কিভাবে এজাইল অডিটিং টা আমাদের ইনফরমেশন টেকনোলজি অডিট ফ্রেমওয়ার্কে এটা কমপ্লাই করতেছে। ক্লিয়ার? এ পর্যন্ত আমরা এজাইল সম্পর্কে একটু দেখলাম। এখন মনে করেন যে আপনি অনেক কিছু পড়ছেন, আসলে আপনি এটা বোঝেন নাই। হ্যাঁ? আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই এজাইল অডিটিং যেটা। আপনি একটু ChatGPT কে বলেন যে তুমি ছোট্ট করে আমাকে এজাইল অডিটিং এর মেইন পয়েন্টটা বলো, হ্যাঁ? এজাইল অডিটিং। তাকে বললেন যে এজাইল অডিটিং সম্পর্কে শর্টলি একটু বলার জন্য।
এখানে চলে আসছে দেখেন, agile auditing is flexible interactive audit approach that emphasize continuous risk assessment, collaboration, and rapid feedback. Instead of one large annual audit, it delivers a smarter, frequent audit cycle to provide timely insight, adapt to change, and enhance audit efficiency and responsiveness. Agile audit সম্পর্কে আপনি এখন যদি বলেন যে তুমি একটা সিজার পার্সন তৈরি করে দাও, তাকে একটা পার্সন তৈরি করো। ক্লিয়ার? এ পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে পারতেছেন নাকি মোরসালিন স্যার? সুনবীর স্যার বোঝা যাচ্ছে? আপনি কি আসে নাকি? স্যার আছি স্যার। আচ্ছা, আমরা আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখবো, সেটা হচ্ছে অডিট টেস্টিং অ্যান্ড স্যাম্পলিং মেথোডোলজি। অডিট আসলে আমরা অডিটে কি বা কিভাবে আমরা টেস্ট করি, কোন ধরনের স্যাম্পলিং এর উপরে আসলে আমরা টেস্ট করি সেটা বলছি। এখানে দুই ধরনের টেস্টিং আমরা এখানে, একটা হচ্ছে কমপ্লায়েন্স টেস্ট, দ্যাটস মিন এটা কমপ্লাই করে কিনা ইয়েস অর নো, এটা আরেকটা নাম হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল। এইখানে আসলে আমরা খুব বেশি কিছু বলতে পারি না, কোনো কিছু এক্সপ্লেনেশন দিতে পারি না, জাস্ট কোন একটা কন্ট্রোল আছে কিনা এইটা আসলে আমরা ইয়েস অর নো, ট্রু অর ফলস। যদি আমরা দেখি যে না, আমার কন্ট্রোলটা থাকার কথা, কন্ট্রোলটা আছে, দেন আমরা দেখি আসলে কন্ট্রোলটা কাজ করে কিনা। এই কাজ করে কিনা এই জন্য আমরা যে টেস্টটা করতেছি সেটাকে বলছে সাবস্ট্যান্টিভ টেস্টিং অথবা টেস্ট অফ ডিটেলস। এই কমপ্লায়েন্স টেস্ট এবং সাবস্ট্যান্টিভ টেস্টের মধ্যে কিছু পার্থক্য এখানে দিছে। যেমন কমপ্লায়েন্স টেস্টিং এর ক্ষেত্রে বলতেছে এটার পারপাস হলো অর্গানাইজেশনের কমপ্লায়েন্স গুলো সে মিটিগেট করছে কিনা। সাবস্ট্যান্টিভ টেস্টিং এ আমরা এখানে দেখি যে আসলে কিভাবে এটা কাজ করতেছে ইন ডিটেইলস লেভেলে। বিশেষ করে কমপ্লায়েন্স টেস্টিং এর ক্ষেত্রে এবং সাবস্ট্যান্টিভ টেস্টিং এর ক্ষেত্রে এখানে কিছু এক্সাম্পল, কিছু কিওয়ার্ড দেওয়া আছে। আমাদেরকে এই কিওয়ার্ড গুলো, এক্সাম্পল গুলো দেখতে হবে। যেমন মনিটরি ভ্যালু নিয়ে মূলত কাজ করে সাবস্ট্যান্টিভ টেস্টিং। কি কাজ করে দেখেন। তাহলে এখানে বলছে সাবস্ট্যান্টিভ টেস্ট হোয়ার স্যাম্পলিং কনসিডার, এখানে ক্যালকুলেশন করে, ভাউচার নিয়ে কাজ করে। তারপরে আমরা যদি বলি এখানে মনিটরি ভ্যালু, ফিনান্সিয়াল ভ্যালু নিয়ে কাজ করে, এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ টেস্ট। এইখানে কন্ট্রোল এনভায়রনমেন্ট এন্ড ফ্লো ট্রানজাকশনের ফ্লোটা কিভাবে হচ্ছে সেটার একটা এক্সপ্লেনেশন এখানে দিচ্ছে। রিভিউ দ্য সিস্টেম টু আইডেন্টিফাই দ্য কন্ট্রোল আছে কিনা এটা দেখার জন্য সে রিভিউ করতেছে। সে এর এভিডেন্স গুলো গ্যাদার করার পরে, সে ইনফরমেশন গুলো কালেক্ট করার পরে তারপর টেস্ট করতেছে। টেস্ট কমপ্লায়েন্স টু ডিটারমাইন ওয়েদার কন্ট্রোল আর ফাংশনিং। কন্ট্রোল কি কাজ করে। 3rd নম্বর স্টেজে বলছে ইভালুয়েট দ্য কন্ট্রোল টু ডিটারমাইন দ্য বেসিস ফর রিলায়েন্স এন্ড দ্য নেচার, স্কোপ এন্ড টাইমিং অফ দ্য সাবস্ট্যান্টিভ টেস্টিং। এই যে সাবস্ট্যান্টিভ টেস্টিং, এইটাকে আমরা হচ্ছে টেস্ট, এটা আমরা বলছি, দেখা যাচ্ছে যে আমরা এটা বলতেছি যে আমার সাবস্ট্যান্টিভ টেস্ট।
তো এটা হলো টেস্ট কমপ্লায়েন্স টু ডিটারমাইন ওয়েদার কন্ট্রোল আর ফাংশনিং, হ্যাঁ? কমপ্লায়েন্স টেস্ট করতেছি। আর যখন ডিটেইলস লেভেলে করতেছি তখন সেটাকে আমরা বলতেছি টেস্ট অফ ডিটেইলস বা সাবস্ট্যান্টিভ টেস্টিং। এবং এখানে বলছে টেস্ট ব্যালেন্স এন্ড ট্রানজাকশন সাবস্ট্যান্টিভ টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু এবং পারফর্ম অ্যানালাইটিক্যাল রিভিউ প্রসিজার। তো কিছু কিছু উদাহরণ, কিছু কিছু পয়েন্ট আছে ওই অনুযায়ী আসলে আমার এই কোশ্চেন গুলো এক্সামে আসে। যেমন আমরা যদি দেখি এখানে কিছু টেস্টিং নিয়ে দেখি কোশ্চেন আছে কিনা। যেমন তেইশ নম্বর কোশ্চেনের একটু আনসারটা দেন তো সবাই। কোশ্চেন নাম্বার 23। সবাই একটু চ্যাট বক্সে আনসার গুলো দেন। ওকে, তো আপনাদের আনসার আসছে কি কি দেখি। আনসার আসছে বি। জি, ওকে। কি শুধু আনসার। আমরা দেখি বলছে মোস্ট ইফেক্টিভ, হ্যাঁ, অডিট প্র্যাকটিস to determine whether control accurately support the operational effectiveness। কন্ট্রোল গুলো যে আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সাপোর্ট দিচ্ছে কিনা। এবং সেখানে আরেকটা কথা বলছে যে ট্রানজাকশন প্রসেসিং। এখানে কিওয়ার্ডটা হলো অ্যাকুরেটলি হচ্ছে কিনা, তারপর ট্রানজাকশন প্রসেসিং, হ্যাঁ, ট্রানজাকশন গুলো ইন ডিটেইলস লেভেলের দেখার কথা। তো এখানে অপশন এ যেটা সেটা তো আসলে আপনারা কেউ দেন নাই, হ্যাঁ। ও, অপশন এ মুরসালিন স্যার দিছেন। তো অপশন এ তে দেখেন, অপশন এ যখন হয় কি কন্ট্রোল ডিজাইন টেস্টিং। কন্ট্রোল ডিজাইন টেস্টিং এখানে একটা কিওয়ার্ড কিন্তু বলছে ট্রানজাকশন প্রসেসিং অ্যাকুরেটলি কাজ করে কিনা সেটা। এই যে যখন ট্রানজাকশনাল ডেটা মনিটরি ভ্যালু নিয়ে ডিটেইলস লেভেলে কাজ করে তখন কিন্তু সেটা আমরা বলি সাবস্ট্যান্টিভ টেস্টিং। সো কন্ট্রোল ডিজাইন টেস্ট করলে আসলে কি দেখা যায়, কন্ট্রোল ডিজাইনটা ঠিক আছে কিনা। বাট আমার এখানে বলছে ট্রানজাকশন প্রসেসিং এর কথা।
এটা অ্যাকুরেটলি সাপোর্ট করতেছে কিনা। এখন ডিজাইন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা আসলে কাজ করে কিনা সেইটা দেখে আমাকে বুঝতে হবে। অপশন এ আর বি যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর থেকে বি ইম্পোর্টেন্ট, মোস্ট ইফেক্টিভ। অপশন সি তে বলছে ইন্সপেকশন অফ রিলেভেন্ট ডকুমেন্ট। অডিট এবং ইন্সপেকশনের মধ্যে কিন্তু হালকা পার্থক্য আছে, আমরা জানি এটা, হ্যাঁ? আপনি ইন্সপেকশন করতেছেন রিলেভেন্ট ডকুমেন্ট, সো এই ইন্সপেকশন আর সাবস্ট্যান্টিভ টেস্টিং দুইটা। ইন্সপেকশন যেটা সেটা আমরা কিছুটা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি টেস্ট অফ কন্ট্রোল। ডিটেইলস লেভেল না, কন্ট্রোলটা আছে কিনা ইন্সপেকশন করতেছেন আপনি, যেটা থাকার কথা সেটা এখানে আছে কিনা। অপশন বি আর সি কম্পেয়ার করলে ডেফিনেটলি সি থেকে বি বেশি ইম্পর্টেন্ট। আর পারফর্ম টেস্ট অন রিস্ক প্রিভেন্ট, এটা প্রিভেনশনের জন্য আসলে আমরা এটা কেউ আনসার দেন না, সো এটাও হবে না। সো আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে সাবস্ট্যান্টিভ টেস্টিংটা হলো মেন ইফেক্টিভ প্র্যাকটিস ট্রানজাকশন প্রসেসিং এর জন্য। তো দেখি এখন বি কি না। হ্যাঁ, বি কারেক্ট। কেন? এখন হচ্ছে among other methods such as document review or walkthrough, test of control are most effective. Test of control এর আরেকটা নাম কি? কেউ বলতে পারবেন? The most effective procedure to assess whether control accurately support operational effectiveness. So এই effectiveness-টার কারণেই মূলত এই substantive testing-টার কথা বলা হচ্ছে। এরকম দেখবেন যখন স্টাডি করবেন যে আপনার ওই ধরনের কিওয়ার্ড দিয়েই, আবার ওই যে বইটা আমরা দিয়েছি হিমাংশীর, হ্যাঁ, ওই বইটাও দেখবেন যে ওইখানেও কিন্তু আপনার এই রিলেভেন্ট অনেক কিছু দেওয়া আছে। কিওয়ার্ড আকারে এটা দেওয়া আছে। আমরা এই যে টেস্টিং গুলো করতেছি, এই টেস্টিং গুলোর জন্য আসলে আমরা কি করি? আমরা কিছু স্যাম্পল কালেক্ট করি। টোটাল পপুলেশন থেকে কিছু স্যাম্পলিং ডেটা নেই। এই স্যাম্পলের উপরেই মূলত আমরা টেস্ট করি। কারণ টোটাল ডেটা তো আর অডিট করা আমাদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, অনেক সময় আমাদের স্কোপ অনুযায়ী এগুলো করতে হয়, তখন অটোমেটেড টুলস দিয়েই মূলত ক্যাটস টুলস দিয়ে আমরা তখন এই অডিটটা করি। এই স্যাম্পলিং এ কি করি? যেমন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। তারপরে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর ক্ষেত্রে কি হয়? এখানে মানে স্যাম্পল সাইজ যেটা বলে, হ্যাঁ? কিছু নাম্বার, না এতগুলো নাম্বার আমরা এখান থেকে নিচ্ছি। নন স্ট্যাটিস্টিক্যাল বা জাজমেন্ট এর উপর ভিত্তি করে আমরা স্যাম্পলটা নিতে পারি। আমরা কি লেভেলের স্যাম্পলিং এর টার্মিনোলজি থাকে সেইগুলো, যেমন কনফিডেন্স কোএফিসিয়েন্ট, লেভেল অফ রিস্ক, প্রিসিশন, তারপর এক্সপেক্টেড এরর রেট, স্যাম্পল মিন, এইগুলো হচ্ছে স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা কমনলি এই জিনিসগুলো আমাদের ইউজ হয়। দেন কনফিডেন্স কোএফিসিয়েন্টটা কি বলতেছে? যে আপনি যদি বোঝেন যে কোনো একটা সিস্টেমের কন্ট্রোলটা খুব অ্যাক্টিভ, কন্ট্রোলটা খুব স্ট্রং, তখন আপনার আসলে কনফিডেন্স কোএফিসিয়েন্ট এটা লোয়ার হইলে সমস্যা নেই। যদি দেখেন তার কন্ট্রোল স্ট্রং, একটা সিস্টেম আছে যে সিস্টেমের কন্ট্রোল গুলো স্ট্রং, তখন কনফিডেন্স কোএফিসিয়েন্ট লোয়ার হয়। যদি আপনি দেখেন যে না তার কন্ট্রোল গুলো উইক, তখন কনফিডেন্স কোএফিসিয়েন্টটা এটা বাড়ায় দিতে। এরপরে আরো কিছু স্যাম্পলিং, যেমন অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিংটা মূলত ইউজ করা হয় কমপ্লায়েন্স টেস্টিং এর জন্য। আমরা সহজে দুইটা টার্ম আমরা মনে রাখবো, একটা হচ্ছে ইএসসি আর একটা হচ্ছে ভিএস। এসি বলতে অ্যাট্রিবিউট স্যাম্পলিংটা আমরা ইউজ করি কমপ্লায়েন্স টেস্টিং এর ক্ষেত্রে। ভিএস বলতে আমরা বলতেছি যে ভেরিয়েবল স্যাম্পলিং। এই ভেরিয়েবল স্যাম্পলিংটা আমরা সাবস্টেন্ট টেস্টিং এর জন্য আমরা ইউজ করে থাকি। মনে থাকবে তাইলে? এসি বলতে অ্যাট্রিবিউট স্যাম্পলিং ইউজ করে কিসের জন্য? কমপ্লায়েন্স টেস্টিং এর সময়। ভেরিয়েবল স্যাম্পলিংটা ইউজ করি সাবস্টেন্টিভ টেস্টিং এর জন্য। ক্লিয়ার? এই দুইটা অনেক সময় এক্সামের রুমে মানে এটা মানে গুলিয়ে যায়, যার কারণে মূলত আমরা এরকম
কিছু কিছু এরকম ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমরা নিজেদের মতো করে আমরা মনে রাখতে পারি। এটাই যে অ্যাকুরেট হবে তা না। আপনারা আপনাদের মতো করেও এটা লিখতে পারেন। স্যার কমপ্লায়েন্স অ্যাট্রিবিউট স্যাম্পলিং এ আসলে কমপ্লায়েন্স জি, টেস্টিং এ তো আসলে তো ইয়েস নো এক্সাক্টলি। আবার এখানে অ্যাট্রিবিউট তাহলে আসলো কই থেকে স্যার? অ্যাট্রিবিউট হলো স্যাম্পলিংটা বলতেছি। কোন স্যাম্পলিং? আমরা যে স্যাম্পল নিচ্ছি না? ওই স্যাম্পল যেমন অ্যাট্রিবিউট এ কি হয়? যেমন হাউ মেনি কতগুলো। An example of attribute that might be tested is approved signatures on computer access request form. এই এরকম মানে অ্যাট্রিবিউট কতগুলো সংখ্যা দিয়ে করা হচ্ছে। আর ভেরিয়েবল স্যাম্পলিং যেখানে আরো বেশি ডেটা নিয়ে কাজ করে। ফিক্সড কোনো ভ্যালু না। তখন আমরা সাবস্ট্যান্টিভ টেস্টিংটা আমরা স্টাফ অর গো স্যাম্পলিং হলো যখন আমরা কোনো একটা স্যাম্পলের মধ্যে আমরা বুঝতে পারি, অডিটর বুঝতে পারে যে এর মধ্যে কিছু প্রবলেম আছে, কিছু এরর হচ্ছে। ওই এররটা নিয়ে আপনি অডিটের কাজটা চালায় যাবেন কিনা এইটাকে আমরা বলতেছি যে স্টপ অর গো স্যাম্পলিং। অডিটর যদি মনে করে যে না আমরা এখানে স্টপ করা উচিত, সে স্টপ করতে পারে। সে যদি ভাবে যে না এখানে কিছু এরর আছে, তারপরেও এটা নিয়ে আমরা এগিয়ে মানে অ্যাডভান্স আমরা আরো যেতে পারি, কাজ করতে পারি। তখন আমরা এটা বলতেছি গো। এটাকে বলছে স্টাফ অর গো স্যাম্পলিং। সো স্টাফ অর গো স্যাম্পলিং এ মনে রাখতে হবে যে আমি যে ডকুমেন্ট পাচ্ছি, যে ডেটা পাচ্ছি এর মধ্যে কিছু এরর ডেটা আছে। ডিসকভারি স্যাম্পলিং বলতেছে যে যখন আমরা কোনো ইরেগুলারিটিস দেখি, কোনো ফ্রডেন্টাল কোনো কাজ দেখি, তখন মূলত আমরা এই ডিসকভারি স্যাম্পলিংটা ইউজ করি। যদি কোনো ফ্রডেন্টাল, কোনো ইরেগুলারিটিস, এইগুলো যদি থাকে তখন আমরা মানে এই ডিসকভারি স্যাম্পলিং। সো আপনাকে বলেই দিবে যে আপনি এই ধরনের কাজ করতেছেন, সো এখানে আসলে কোন ধরনের স্যাম্পলিং নিয়ে আপনার কাজ করা ডিফারেন্স, মিন পার ইউনিট, আনস্ট্যাটিফাইড এগুলো আপনার দেখলে এগুলো বুঝে যেতে। সো আসলে আমরা যখন কোনো একটা স্যাম্পল সিলেক্ট করি তখন কি কি কাজ করি? যেমন এখানে আমার অবজেক্টিভটা ডিফাইন করতে হয়, আমার টোটাল পপুলেশন কোনটা সেটা আমাকে সিলেক্ট করতে হয়, কোন মেথডে আসলে আমি আমার এই ডেটাটা অ্যানালাইসিস করব, ক্যালকুলেট দ্য স্যাম্পল সাইজ, সিলেক্ট দ্য স্যাম্পল এবং ইভালুয়েট দ্য স্যাম্পল। এই ইভালুয়েট দ্য স্যাম্পল এইখানেই কিন্তু আসলে আমরা ইভালুয়েট করতে পারি যে স্টপ অর গো। কারণ আমি দেখতেছি আমার স্যাম্পলের ডেটাটা ভালো না, সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে কি করতে হয়, আমাদের ডিটেলস লেভেলে তখন আমাদের আবার এটা দেখতে হয় যে কোন জায়গায় আমরা যাবো কিনা, অগ্রসর হবো কিনা। স্যাম্পলিং এর কিছু রিস্ক থাকে, যেমন ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স। আপনি আসলে যে ডেটাটা আসছে আসলে আপনি রাইট ওয়েতে ডেটাটা কালেক্ট করতে পারেন নাই, স্যাম্পলটা ঠিক মতো নিতে পারেন নাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কারেক্ট ভ্যালুটা আসছে, বাট আপনি ওইটা না নিয়ে আসলে আপনি ভুল একটা ডেটা নিয়েছেন, যেটাকে বলছে ইনকারেক্ট রিজেকশন। দেখেন এখানে একটা নোট দিছে যে আসলে এক্সামের জন্য আসলে কি কি আসতে পারে। যেমন বলছে সিজা ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আসলে স্যাম্পলিং এক্সপার্ট যে হইতে হবে এটা প্রয়োজন নাই, বাট অ্যাটলিস্ট তাদের ফাংশনাল আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত। এখানে যতটুকু যে লেভেলে দেওয়া আছে এতটুকু তারা জানলেই এটা হচ্ছে enough। আমরা একটা ব্রেক নিব। এ পর্যন্ত কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ ফজলে আবি স্যার বোঝা যাচ্ছে নাকি? জি ঠিক আছে স্যার। তাহলে আমরা একটু শর্ট ব্রেক নিব, খুব বেশি না, আমরা জাস্ট 9:30টায় আমরা আবার সবাই কানেক্টেড হবো। 10 মিনিটসের একটা ব্রেক আমরা নিব, আপনারা কানেক্টেড থাকতে পারেন। জাস্ট আমরা 9:30 ইনশাল্লাহ আবার শুরু। থ্যাংক ইউ সো ভেরি মাচ।